আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, মাঝে মধ্যে আমাদের কাছে এমন কিছু মোবাইল আসে, এই মোবাইলগুলো দেখা যায় যে ব্যাটারি দিয়ে চালু হয় না। যখন পাওয়ার সাপ্লাই চালু করতে যান তখন চালু হয়, আবার দেখা যায় চার্জে লাগালে মোবাইলটা চালু হয়, কিন্তু নতুন ব্যাটারি লাগানোর পরেও মোবাইলটা চালু হয় না। এরকম ধরনের সমস্যা আমাদের কাছে আসতেই পারে। অনেক টেকনিশিয়ান ভাই সহজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারে, আবার অনেক টেকনিশিয়ান ভাই এই সমস্যাগুলো সমাধান করতে পারে না। যারা করতে পারেন না বা যারা জানেন না, আজকের এই ভিডিওটা দেখলে অনেক কিছু শেখার রয়েছে। বন্ধুরা, আমার হাতে যে মোবাইলটি আছে, এই মোবাইলটা আমি চার্জে লাগিয়ে চালু করতে গেলে চালু হয়। লক্ষ্য করে দেখুন, আমি মোবাইলটা চার্জে লাগিয়ে রেখেছি। চার্জে লাগিয়ে যখন অন অফের সুইচে চাপ দিলাম তখন কিন্তু মোবাইলটা চালু হচ্ছে। আমরা চার্জিংয়ের লাইনটা খুলে ফেললেও কিন্তু মোবাইলটা চালু থাকে, বাট যখন মোবাইলটা অফ করে ফেলি, অফ করার পর মোবাইলটা আর অন অফের সুইচে যখন চাপ দিই তখন মোবাইলটা আর চালু হয় না। লক্ষ্য করে দেখুন, এখন কিন্তু সবগুলো বাটন কাজ করছে। অন অফের যে সুইচটা আছে এই সুইচটাও কিন্তু কাজ করছে, কিন্তু মোবাইলটা যখন আমরা বন্ধ করে ফেলি তখন কিন্তু আর মোবাইলটা চালু হয় না। বন্ধুরা, আমরা মোবাইলটা সম্পূর্ণরূপে বন্ধ করলাম। বন্ধ করার পর এবার লক্ষ্য করুন, এখন কিন্তু আর মোবাইলটা চালু হবে না। এরকম ধরনের সমস্যা প্রায়ই আসে। অনেকেই সহজে সমাধান করতে পারেন, আবার অনেকেই সমাধান করতে পারেন না। এর ছোট একটা কাজ কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু অবশ্যই শেখার আছে। প্রথমে আমরা কুল টেস্টিংয়ে অন অফের সুইচের লাইনটা চেক করে দেখব যে অন অফের সুইচের লাইন আছে কিনা, অর্থাৎ মান আছে কিনা। অন অফের সুইচে একটাতে গ্রাউন্ড দেখাবে, আরেকটাতে মান দেখাবে। অর্থাৎ অন অফের সুইচের লাইনের মধ্যে যে লাইনটা আসে, অন অফের যে লাইনটা আসে ওইটা আসে ডাইরেক্টলি সিপিইউ থেকে, আর একটা লাইন থাকবে গ্রাউন্ড। বন্ধুরা, আমরা একটাতে গ্রাউন্ড পেলাম এবং আরেকটাতে মান পেলাম। তার মানে বুঝতেই পারছি আমাদের অন অফের সুইচটা কিন্তু ঠিক আছে। যদি অন অফের সুইচের লাইন মিসিং হতো তাহলে কিন্তু কোনো প্রকার মান দেখাতো না। এখন আমরা যে ব্যাটারিটা লাগিয়েছিলাম ওই ব্যাটারিটা পরীক্ষা করে দেখব যে ওই ব্যাটারিতে চার্জ কতটুকু আছে। লক্ষ্য করে দেখুন, এই ব্যাটারিতে কিন্তু 3.87 এর মতো চার্জ আছে, অর্থাৎ একটি কিপ্যাড মোবাইল চালু করার জন্য পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে। একটা কিপ্যাড মোবাইল চালু করার জন্য মোবাইলের ব্যাটারিতে চার্জ থাকা দরকার 3.50। বন্ধুরা, এখন আমরা হট টেস্টিং করব। লক্ষ্য করে দেখুন, আমি যখন হট টেস্টিং করছি এখানে অন অফের সুইচে ভোল্টেজ কত দেখাচ্ছে সেটা লক্ষ্য করুন। বন্ধুরা, এখানে অন অফের সুইচে কিন্তু 3.86 ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ হট টেস্টিংয়ে অন অফের সুইচের লাইনও কিন্তু ঠিক দেখাচ্ছে। একটি অন অফের সুইচে যখন আমরা কুল টেস্টিংয়ে মান পাবো, হট টেস্টিংয়ে যদি ভোল্টেজ না পাই তখন আমরা বুঝতে পারবো আমাদের মোবাইলের সিপিইউতে সমস্যা আছে। অর্থাৎ কিপ্যাড মোবাইলে তো পাওয়ার আইসি সিপিইউ একটাই আইসি, যার কারণে এটাকে আপনারা সিপিইউ বলতে পারেন, পাওয়ার আইসিও বলতে পারেন, একই কথা। বন্ধুরা, কুল টেস্টিংয়ে অন অফের সুইচে মানও আছে, হট টেস্টিংয়েও ভোল্টেজ আছে, তারপরেও কিন্তু মোবাইলটা চালু হচ্ছে না। কেন চালু হচ্ছে না? এখন আমরা মোবাইলটা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে একটু দেখব যে পাওয়ার সাপ্লাই কেমন দেখাচ্ছে, চালু হয় কিনা পাওয়ার সাপ্লাই, সেটাও আমরা চেক করে দেখতে হবে। বন্ধুরা, পাওয়ার সাপ্লাই কিন্তু চালু হলো, কিন্তু ব্যাটারিতে কেন চালু হলো না? যেহেতু পাওয়ার সাপ্লাই চালু হয়েছে, এখন সমস্যাটা কোত্থেকে হতে পারে? ব্যাটারি দিয়ে তো আমরা চেক করলাম, ব্যাটারি দিয়ে তো চালু হলো না, তাহলে পাওয়ার সাপ্লাই কেন চালু হলো? চলুন নেক্সট স্টেপ দেখব। নেক্সট স্টেপ দেখার জন্য অবশ্যই আমরা মোবাইল সার্কিটটাকে খুলে নিব। বন্ধুরা, এই সমস্যাগুলো শুধু যে কিপ্যাড মোবাইলে হবে তা কিন্তু না, এই সমস্যাগুলো কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলেও হতে পারে। প্রসেসিং কিন্তু সেম সিস্টেমের। একটা কিপ্যাড মোবাইলে যেভাবে কাজ করবেন স্টেপ বাই স্টেপ,
ঠিক তদ্রূপ একটি অ্যান্ড্রয়েড মোবাইলেও এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। প্রথমে আমরা এই মোবাইলের ব্যাটারি কানেক্টরটাকে কুল টেস্টিংয়ের মাধ্যমে চেক করে দেখব যে ব্যাটারি কানেক্টরের লাইনগুলো ঠিক আছে কিনা। আর সেটা চেক করার জন্য ডিজিটাল মাল্টিমিটারটাকে আমরা ডায়োড রেঞ্জে রাখবো। ডায়োড রেঞ্জে রাখার পর ব্যাটারি কানেক্টরের পজিটিভে মাল্টিমিটারের নেগেটিভ এবং ব্যাটারি কানেক্টরের নেগেটিভে আমরা মাল্টিমিটারের পজিটিভ লাইন ধরলে 350 থেকে 950-এর মধ্যে যদি মান দেখায় তখন আমরা স্বাভাবিক ধরে নিব। আমরা মানটা স্বাভাবিক পেলাম এবং পজিটিভে পজিটিভ আর নেগেটিভে নেগেটিভ ধরলে কোনো প্রকার মান দেখাবে না। আর যদিও বা মান দেখায় সেক্ষেত্রে 1400 থেকে 1500, 1600, 1700 এরকম মান দেখাবে। যত মান বেশি হবে শর্টের পরিমাণ তত কম হবে, যত মান কমে আসবে তত শর্টের পরিমাণ বেশি হবে। বন্ধুরা, আমরা সন্দেহভাজন তারপরও ব্যাটারি কানেক্টরটাকে একটু রিসোল্ট করে দেব, কারণ অনেক সময় লুজ কানেকশন হলেও সমস্যা হতে পারে। এখন আমরা ব্যাটারিটাকে লাগিয়ে দেখব যে আমাদের মোবাইলটা চালু হয় কিনা। দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু মোবাইলটা চালু হচ্ছে না। যেহেতু ব্যাটারি কানেক্টরটাকে আমরা রিসোল্ভ করে দিলাম এবং পরীক্ষা করে দেখলাম যে ব্যাটারি কানেক্টরও ঠিক আছে, তারপরেও যেহেতু চালু হচ্ছে না, দ্বিতীয় স্টেপে আমরা এই মোবাইলের এলসিডি কানেক্টর এবং ক্যামেরা কানেক্টরগুলো তাতাল দিয়ে রিসোল্ভ করে দেখব। কারণ অনেক সময় এলসিডি কানেক্টরে কার্বন থাকলে বা ক্যামেরা কানেক্টরের মধ্যে কার্বন থাকলে এই কার্বনের কারণে লাইনগুলো শর্টিং হয়ে গেলেও কিন্তু এই মোবাইলে এই সমস্যা দেখাতে পারে। তার জন্য আমরা তাতাল দিয়ে একটু রিসোল্ভ করে দিলাম এবং ক্যামেরা কানেক্টরটাকেও। বন্ধুরা, অনেকেই মনে করতে পারেন কিপ্যাড মোবাইলের কাজ এত সময় নেয়। আসলে এই কাজটা যদি আমি একান্ত পার্সোনালভাবে করতাম, আমি যদি ক্লাস না করাতাম বা ভিডিও না করতাম, তাহলে কিন্তু এই কাজটা সর্বোচ্চ 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিটের মধ্যেই আমি কাজটা সমাধান করে দিতাম। আপনারাও পারবেন। আমি যেহেতু ভিডিও করছি তার জন্য সময়টা নষ্ট হচ্ছে, তার জন্য আমি অত্যন্তই দুঃখিত। আর ভিডিও না করলে আপনাদেরকে দেখাতাম কি করে। বন্ধুরা, আমি রিসোল্ভ করার পরেও কিন্তু রিসোল্ডারিং করলাম ক্যামেরা কানেক্টর এবং এলসিডি লাইনগুলো, তারপরেও কিন্তু মোবাইলটা চালু হয়নি। আমরা পুনরায় মোবাইলের ভিএসআই লাইনটা একটু দেখে নিলাম। আর এই চায়না মোবাইলের মধ্যে ভিএসআই লাইনের প্রয়োজন হয় না, বিশেষ করে মাইক্রোম্যাক্স এবং নকিয়া মোবাইলগুলোর ক্ষেত্রে ভিএসআই লাইনের প্রয়োজন রয়েছে। এখন আমরা মোবাইলটাকে হট টেস্টিংয়ে চেক করব। আর হট টেস্টিংয়ে চেক করার জন্য মোবাইলটাকে চার্জে লাগিয়ে নিলাম। চার্জে লাগানোর পর আমরা দেখব যে ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ কত দেখায়। লক্ষ্য করে দেখুন, এই ব্যাটারি কানেক্টরে কিন্তু ভোল্টেজ ঠিক আছে। যেহেতু ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ ঠিক আছে, আমরা এখন এই মোবাইলের স্টিলের প্যানেলটা খুলে ফেলব। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন এই মোবাইলের স্টিলের প্যানেলের নিচে যে কম্পোনেন্টগুলো আছে এবং যে সিপিইউটা আছে ওইটার কি অবস্থা হয়ে আছে। আমাদের এলাকায় একটা কথা আছে, সেটা হলো যে উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। অর্থাৎ এখানে যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা কিন্তু মোবাইলটা বুঝতেও পারিনি এই মোবাইলটা পানিতে পড়েছে বা এরকম ধরনের কার্বন আছে। একদম নিউ দেখা গেছে মোবাইলটা, বাট স্টিলের প্যানেল খোলার পর আমরা এই অবস্থা দেখতে পেলাম। এখন এই মোবাইলটা কি কাজ হবে? মোবাইলটা কিন্তু চালু হতো চার্জে লাগালে। এখন আমরা যদি মোবাইলটা এই সিপিইউটা উঠাই বা এই কার্বনগুলো পরিষ্কার করতে যাই আর যদি চালু না হয়, তখন কিন্তু কাস্টমার বলবে আমি ভালো মোবাইল দিয়েছিলাম। ভালো নয়, বলবে যে নতুন মোবাইল দিয়েছিলাম, আপনি তো মোবাইলটা এখন একদমই বাদ করে দিলেন, মোবাইলটা চালুই হচ্ছে না। তখন কিন্তু এই ছোট্ট একটা মোবাইলের জন্য আপনাকে অনেক ছোট হয়ে যেতে হবে। এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনাকে আইসি লেভেলের কাজগুলো জানা দরকার। অর্থাৎ আইসি লেভেলের যে একদম ইঞ্জিনিয়ার হতে হবে তা কিন্তু নয়।
আইসি রিবোলিং, ওঠানো লাগানো, এই বিষয়গুলো সম্বন্ধে আপনার মোটামুটি ধারণা থাকতে হবে। তাছাড়া আপনি কাস্টমার থেকে বলে নিতে পারেন যে কাজ করতে গেলে এই মোবাইলটা বাদ হয়ে যেতে পারে, যেহেতু এই অবস্থায় মোবাইলগুলো আছে, কোনো কম্পোনেন্ট মিসিং হয়ে গেলে মোবাইলটা ডেড কন্ডিশনে চলে যেতে পারে। আমরা একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এখন আমরা এই মোবাইলের সিপিইউটা উঠাবো, উঠিয়ে রিভোল্ভ করে লাগানোর চেষ্টা করব। রিভোল্ভ করে লাগানোর পর যদি কাজ না হয় তাহলে আমরা সিপিইউটাকে চেঞ্জ করে দিব। বন্ধুরা, সিপিইউটা ওঠানোর পর লক্ষ্য করে দেখুন কি পরিমাণে কার্বন দেখা যাচ্ছে। আমরা এই সিপিইউটা লাগাবো না, এই সিপিইউটাকে পরিবর্তন করে দিব। আমার কাছে এই SC6531E সিপিইউটা অ্যাভেলেবেল আছে, যার কারণে এই সিপিইউটা লাগিয়ে আর সময় নষ্ট করব না। কেননা যেহেতু এটার নিচে এত পরিমাণে কার্বন আছে, অবশ্যই সিপিইউতে কোনো না কোনো সমস্যা রয়েছে। তার জন্য আমি সময় নষ্ট করব না, আমি অন্য আরেকটি সিপিইউ লাগিয়ে দেব। সিপিইউ লাগানোর পর আমি এই মোবাইলটাকে ফ্ল্যাশ করে দিলে পুনরায় আগের অবস্থায় চলে আসবে, অর্থাৎ ঠিকঠাকভাবে মোবাইলটা চলবে। অন্য একটি সিপিইউ আমরা রিভোল্ভ করে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা সিপিইউটাকে পরিবর্তন করে দিলাম। মোবাইলটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর ব্যাটারি লাগিয়ে পুনরায় চেক করে দেখব যে এখন ব্যাটারি দিয়ে মোবাইলটা চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলটার কাজ কিন্তু হয়ে গেছে। হোক কাজটা ছোট, হোক বড় কাজ। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই মোবাইলটা কিন্তু আইকন লোগো দেখাচ্ছে, বাট এই মোবাইলটা কিন্তু টাইটানিক মোবাইল। টাইটানিক মোবাইলে আইকন কেন দেখালো? কারণ আমি যে সিপিইউটা লাগিয়েছি ওই সিপিইউটা আইকন মোবাইলে লাগানো ছিল, আর এই মোবাইলটা ছিল টাইটানিক T130। তো আমরা এখন লক্ষ্য করে দেখুন এই মোবাইলে কিন্তু হেডফোনের লাইনও দেখাচ্ছে। তো আমরা মোবাইলটাকে ফ্ল্যাশ করে দেব টাইটানিকের ফ্ল্যাশ ফাইল দিয়ে। যখন আমরা টাইটানিকের ফ্ল্যাশ ফাইল দিয়ে ফ্ল্যাশ করে দেব, তখন কিন্তু আমাদের মোবাইলটা একদম ফ্রেশ কন্ডিশনে চলে আসবে, অর্থাৎ এখন একদম ঠিকঠাক চলা শুরু করে দেবে। বন্ধুরা, আশা করি যারা আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, কিছু না কিছু এই ভিডিও থেকে শিখতে পেরেছেন। সবসময় চেষ্টা করবেন এরকম ছোটোখাটো থেকে বড় কাজগুলোও স্টেপ বাই স্টেপ করার জন্য। অর্থাৎ আপনি একটি মোবাইল আসার পরেই সিপিইউ উঠিয়ে ফেলবেন, পাওয়ার আইসি উঠিয়ে ফেলবেন, এরকমটা যাতে না হয়। প্রত্যেকটা মোবাইল চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ কাজ করার জন্য। আর যখন স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করবেন, তখন কিন্তু ওই কাজগুলো সহজেই সমাধান করতে পারবেন। আমি চাইলে হুট করে স্টিলের প্যানেল খুলে ফেলতে পারতাম। আমি প্রথমেই ছোটোখাটো বিষয়গুলো চেক করে দেখেছি। ছোটোখাটো বিষয়গুলোতে যখন না হয়নি, তখন কিন্তু আমরা এই মোবাইলের সিপিইউর উপরে স্টিলের প্যানেলটা উঠিয়ে তারপর সিপিইউটাকে পরিবর্তন করেছি। বন্ধুরা, এই মোবাইলে লক্ষ্য করে দেখুন উপরে কিন্তু অটো হেডফোনের চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ হেডফোনের চিহ্ন দেখা যাচ্ছে। এটা কিন্তু থাকবে না। আমরা যখন মোবাইলটাকে ফ্ল্যাশ করে দিব তখন কিন্তু এই সমস্যাটা চলে যাবে। বন্ধুরা, আমরা মোবাইলটাকে ফ্ল্যাশ করব। একটু জায়গা স্কিপ করে দিলাম কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমরা মোবাইলটাকে ফ্ল্যাশ করে ফেললাম। এখন দেখুন এই মোবাইলে কিন্তু টাইটানিক লেখা চলে এসেছে। বন্ধুরা, আমার এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত চেষ্টা করি এমন কিছু ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওগুলো দেখে সত্যিকার অর্থে আপনারা উপকৃত হন। আর আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের।